দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। রাশিয়ায় আশ্রয় নিলেন প্রেসিডেন্ট বাশার। সিরিয়ায় রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মস্কো। নতুন প্রশাসনের সাথে সুসম্পর্ক রাখতে চান পুতিন। স্বৈরাচারী সরকার পতনে সিরিয়ান সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বৈষম্যের প্রতিবাদে নীরব বিদ্রোহ। সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। বহু নৃশংসতার সাক্ষী বন্দিশালায় ৮ বছরে মৃত্যু ৩০,০০০-এর বেশি মানুষের। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। সপরিবারে মস্কোয় আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। জানিয়েছে মানবিক কারণে বাশার ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা অপ্রতিরোধ্য গতিতে দামেস্কের পথে অগ্রসর হওয়ায় শনিবারই রাজধানী ছাড়েন বাশার। দামেস্কের প্রাসাদ থেকে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহরে যান তিনি। সেখানে রুশ বিমান ঘাঁটি থেকে রোববার উড়াল দেন মস্কোর উদ্দেশ্যে। এইচটিএস বিদ্রোহীদের উত্থানে বাশার আল আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়। ধারণা করা হচ্ছিল পতনের পর মিত্রদেশ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি। গেল সপ্তাহে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হলে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। সিরিয়ায় মস্কোর মিত্র বাশার আল আসাদ প্রশাসনের পতনের পরই শুরু হয়েছে দেশটিতে রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা। এতদিন বিরোধিতা করা রাশিয়াকে কি সিরীয় ভূখণ্ডে ঘাঁটি রাখতে দেবে বিদ্রোহীরা? সেই শঙ্কা থেকেই দেশটির নতুন নেতৃত্বের সাথে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন। অবশ্য সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি আর কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে এইচটিএস। মস্কোর গণমাধ্যম বলছে এমন তথ্য। আসাদ সরকারকে গদিতে রাখতে সব চেষ্টাই করেছে মিত্র রাশিয়া। ২০১৫ সাল থেকে সিরীয় ভূখণ্ডে দেশটির সরকারের পক্ষে সরাসরি লড়াই করেছে রাশিয়ার হাজার হাজার সেনা। তবে হলো না শেষ রক্ষা। বিদ্রোহীদের আকস্মিক উত্থানের ১১ দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে হলো বাশার আল আসাদকে। আশ্রয় মিলেছে মস্কোতেই। এমন পরিস্থিতিতে এইচটিএস গোষ্ঠী সিরীয় ভূখণ্ডে রুশ ঘাঁটি থাকতে দেবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের দমনে বছরের পর বছর সিরীয় সরকারকে সামরিক সহায়তা দিয়েছে রাশিয়া। এবার বাশারের পতনে সেই বিদ্রোহীদের সাথেই খাতির জমাতে চাইছে ক্রেমলিন। রুশ গণমাধ্যমগুলো বলছে সিরিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চায় পুতিন। শিগগিরই নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসতে চায় তারা। গুরুত্ব দিতে চায় দু দেশের স্বার্থকেই। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে রুশ প্রশাসনের সহায়তায় সিরিয়ায় আসাদ প্রশাসনের চালানো গণহত্যা সহসাই ভুলবে না বিরোধীরা। তাই মস্কোর সাথে খুব সহজে কোনো চুক্তিতে যাবে না দামেস্কের নতুন প্রশাসন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি রয়েছে পশ্চিমাদের, আর রাশিয়া তাদের টক্কর দিতে চায়। সিরিয়ায় তাদের দুটি সামরিক ঘাঁটির মাধ্যমে মধ্যপ্রাচ্যে বহুদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছিল ক্রেমলিন। তাই আসাদ প্রশাসনের পতনের পর সেগুলোই রাশিয়ার প্রধান মাথা ব্যথার কারণ। সিরিয়ার ঘাঁটি রাখতে যা প্রয়োজন রাশিয়া করবে, তবে বিদ্রোহীদের সাথে আলোচনা খুব সহজ হবে না। অবশ্য রুশ গণমাধ্যম বলছে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি আর কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার আশ্বাস দিয়েছে এইচটিএস। বর্তমানে প্রায় ৭,৫০০ রুশ সেনা রয়েছে সিরিয়ায়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের অবসান নাকি নতুন সংকটের শুরু? বাশার আল আসাদের পতনের পর দেশটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নানামুখী সংকটে থাকা দেশটিতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেতৃত্ব দানকারীদের। গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা এবং একতা ইস্যু। এক্ষেত্রে ইরাক আর লিবিয়ার উদাহরণ টানছেন বিশ্লেষকরা। তাই আসাদ পরবর্তী সিরিয়ায় অস্থিতিশীলতা আরও বাড়ার শঙ্কাই করছেন তারা।
প্রায় ১.৫ দশক আগে আরব বসন্তের ঢেউ লাগে মধ্যপ্রাচ্যে। পতন হয় লিবিয়া, ইয়েমেন কিংবা মিশরের মতো দেশগুলোর স্বৈরশাসকের। একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে দেশগুলোতে উন্নয়নের কথা থাকলেও তা দৃশ্যমান হয়নি দুই চোখেও। উল্টো আরো ভঙ্গুর অবস্থানে পৌঁছায় দেশগুলোর সার্বিক পরিস্থিতি, যার সবচেয়ে বড় উদাহরণ লিবিয়া। সাদ্দাম হোসেনের পতনের পর রীতিমতো বহুজাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ইরাক। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নিয়েও উঠেছে একই প্রশ্ন। ইরাক, লিবিয়া কিংবা ইয়েমেনের পথেই কি হাঁটতে যাচ্ছে দেশটি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৃষ্টি হবে নতুন মেরুকরণ। সিরিয়ার নাটকীয় এই পরিবর্তনের পর বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। একসময় জঙ্গি গোষ্ঠী আল কায়েদার অংশ থাকায় বাহিনীটির মতাদর্শ নিয়েও আছে নানা বিরোধ। মুখে কূটনীতি ও সমঝোতার সুর থাকলেও এইচটিএস এর নেতৃত্বে উগ্রপন্থা ছড়াতে পারে বলে শঙ্কা অনেকের। এইচটিএস ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না, কিন্তু শরিয়া মোতাবেক শাসন করতে চায়। ইদলিবে বসবাসরত সংখ্যালঘুদেরও আশ্বস্ত করেছে তারা। তার মানে এই না যে সেখানে কোনো ধরনের আগ্রাসন, সহিংসতা হয়নি। সেখানেও ধর্মনিরপেক্ষ কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা নয়, কায়েম করেছিল স্বৈরাচারী শাসন। বিশ্লেষকদের শঙ্কা, ক্ষমতায় যেতে এইচটিএস এর সামনে বড় বাধা হতে পারে নেতৃত্বের দ্বন্দ্ব, যাতে করে আরও ছড়াতে পারে সহিংসতা। দেখা যেতে পারে বিশৃঙ্খলা। কয়েক ভাগে বিভক্ত বিদ্রোহীদের একত্রিত করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিরিয়ার ভবিষ্যৎ কতটা শান্তিপূর্ণ হবে তা দুটি বিষয়ের ওপর নির্ভরশীল। একটি হলো কতটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলে, আর অন্যটি হলো এইচটিএস এর নেতৃত্বে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো কাজ করবে কিনা। প্রায় ১.৫ দশক ধরে চলা গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় অর্থনীতি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। আন্তর্জাতিক কোনো সহায়তা মিলবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা, কেননা দেশটির একাধিক বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন দেশের সন্ত্রাসী তালিকাভুক্ত। পরস্পর স্বার্থবিরোধী এসব বাহিনীকে আদৌ একত্র করতে পারবে নাকি সিরিয়ার নেতৃত্ব দানকারীরা আজীবনই থেকে যাবে বিদেশি রাষ্ট্রগুলোর গুটির চাল হিসেবে, সেটিই এখন দেখার বিষয়। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ায় সিরিয়ার কনসুলেট ভবনের বাইরে হঠাৎ দেখা গেল বিদ্রোহী গোষ্ঠীর পতাকা, কিন্তু কে বা কারা সেই পতাকা ঝুলিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রোববার দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত সিরীয় কনসুলেটে এমন রহস্যজনক ঘটনা হয়। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ প্রশাসনের অন্যতম সমর্থক ছিল রাশিয়া। সাম্প্রতিক সংঘাতে বিভিন্ন জায়গায় বিদ্রোহীদের ঠেকাতে হামলা চালিয়েছে মস্কো। ক্ষমতাচ্যুত বাশারকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। রোববার বাশারের 2 যুগের শাসনের পতনের পর ব্যাপক ভাঙচুর হয় ইরানের দূতাবাসেও। টেনে ছিঁড়ে ফেলা হয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর ছবি। এইচটিএস গোষ্ঠীর উত্থান নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পতন হলো বাশার আল আসাদ প্রশাসনের 2 যুগের শাসনের। এর পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সিরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে। বিশ্লেষকরা বলছেন, যুগের পর যুগ র্যাঙ্ক নিয়ে বৈষম্য, স্বল্প বেতন, বাশার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রতিবাদেই এক ধরনের নীরব বিদ্রোহ সেনাদের। বিদ্রোহীদের সাথে মাত্র 11 দিনের লড়াইয়ে পরাজয় মানতে হলো আসাদ সরকারকে। এর পেছনে অন্যতম বড় কারণ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন? র্যাঙ্ক নিয়ে বৈষম্য, স্বল্প বেতন আর বাশার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা সহ নানা অভিযোগ ছিল নিরাপত্তা বাহিনীর সেনাদের। বিশ্লেষকরা বলছেন, অসন্তোষ আর অভ্যন্তরীণ কোন্দলই সেনা সদস্যদের এই নিষ্ক্রিয়তার মূল কারণ। আসাদ শাসনামলে সাধারণ সিরীয়দের মতো বঞ্চিত হতে হয়েছে সেনা সদস্যদেরও। সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এতে আসলে অবাক হওয়ার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক যে এরকম একটা পরিস্থিতির মোকাবেলার মনোবল তাদের নেই। তাছাড়া এই সরকারের জন্য শ্রম দিয়ে তারা কিছুই অর্জন করেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্যমতে সেনাবাহিনীর মধ্যে 1/3 সদস্যের বাড়তি সখ্যতা ছিল প্রেসিডেন্টের সাথে। কেবল তারাই পেতেন পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা। সিরিয়ার সেনাবাহিনী ভয় ও সন্ত্রাস দ্বারা শাসিত। বাশারের সাথে সম্পর্ক কেমন তার উপর ভিত্তি করে দেয়া হতো পদোন্নতি ও বেতন ভাতা। বিভিন্ন জরিপ বলছে, এই বৈষম্যের কারণে পরিবার ও নিজের ভরণ পোষণের জন্য চোরাচালান ও চাঁদাবাজিতে জড়াতে হয়েছে সৈন্যদের, যে কারণে প্রতিরক্ষায় পারদর্শিতা বাড়ানোর আগ্রহ হারিয়েছেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠার পর চলতি সপ্তাহে সেনা সদস্যদের বেতন 50% বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাশার, কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা।
একে এক ধরনের সেনা বিদ্রোহও বলতে চাইছেন অনেকে, যে বিদ্রোহের ভাষা নীরব নিষ্ক্রিয়তা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। বিদ্রোহীরা হাজার হাজার কয়েদিকে মুক্ত করার পর আলোচনায় সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার। বাশার আল আসাদ প্রশাসনের বহু নৃশংসতার সাক্ষী ওই বন্দিশালা। 2011 থেকে 2018 কেবল এই 8 বছরে সেখানে ফাঁসি কিংবা নির্যাতনে মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেবার ঠিক আগ মুহূর্তে কারাগারটিতে প্রবেশ করে এইচটিএস যোদ্ধারা, দখলে নেয় গোটা স্থাপনা। অবসান ঘটে কয়েদিদের দীর্ঘ 1.5 যুগের বন্দিদশার। সিরিয়ার পতিত স্বৈরাচার বাশার আল আসাদের কসাইখানা হিসেবে পরিচিত ছিল দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার। বলা হয় হাজার হাজার বিরোধী ও ভিন্ন মতানুসারীদের নির্যাতন, খুন, ফাঁসিসহ কারাগারটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন বাশার আল আসাদ। রাজনৈতিক স্বার্থে যেখানে বছরের পর বছর আটকে ছিলেন অগণিত মানুষ। রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেবার আগে অখ্যাত এই কারাগারটিতে বিনা বাধায় প্রবেশ করে বিদ্রোহীরা। খুলে দেয়া হয় প্রধান ফটক, বেরিয়ে আসতে থাকেন অন্ধকারে থাকা একের পর এক বন্দী। এতদিন যে কারাগারের দেয়ালে দেয়ালে লেখা ছিল অকথ্য নির্যাতন আর নির্মমতার ইতিহাস, সেখানেই রচিত হলো মুক্ত সিরিয়ার রূপকথা। অবসান হলো কয়েদিদের প্রায় 1.5 যুগের বন্দিদশার, যার মধ্য দিয়ে সিরিয়ার কালো অধ্যায় ঘোচানোর দাবি বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস-এর। এর আগে গুরুত্বপূর্ণ আরেক শহর হামা নিজেদের দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। নিয়ন্ত্রণে নেয় শহরটির কেন্দ্রীয় কারাগার, ছেড়ে দেয়া হয় হাজারো বন্দীদের, যেখানে 2 যুগেরও বেশি সময় ধরে বন্দী ছিলেন বহু সিরীয় ও লেবানিজ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সিরিয়ার 13 বছরের সংঘাতে নিখোঁজ 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই বন্দী দেশটির বিভিন্ন কারাগারে। অনিক রহমান, যমুনা নিউজ। সিরিয়ায় নতুন প্রশাসনের নীতির উপর নির্ভর করবে তাদের প্রতি ইরানের আচরণ কেমন হবে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা বিদ্রোহী গোষ্ঠীকে ঠেকাতে সিরীয় সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। দামেস্কের পথে থাকা যোদ্ধাদের ঠেকাতে বাশার আল আসাদ মিত্র তেহরানের কাছে কোনো সহায়তা চাননি বলেও জানান। আলেপ্পো থেকে শুরু, হামা, হোমস দখলের পর দামেস্ক বিজয়। সিরিয়ার বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর 11 দিনের অভিযান যেন এলাম, দেখলাম, জয় করলামের মতো। দুর্দণ্ড প্রতাপের সাথে এগিয়ে চলা যোদ্ধাদের সামনে ঢাল হতে পারেনি সরকারি বাহিনীর সদস্যরা। সিরীয় সেনাদের এমন দুর্দশায় বিস্ময় প্রকাশ করেছেন বাশার আল আসাদের মিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার অভ্যন্তরের সংকট নিয়ে অবগত ছিল ইরান। গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের সদস্যদের মাধ্যমে সিরিয়া পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ অবগত ছিলাম আমরা। দেশটির সরকার ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে। তবে অবাক করার বিষয় ছিল বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি এবং তা ঠেকাতে সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা। আসাদ প্রশাসনের সংকটকে সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যু বলেও আখ্যা দেন আরাকচি। জানান, দামেস্কের পথে থাকা বিদ্রোহীদের ঠেকাতে ইরানের সহায়তা চাওয়া হয়নি। আমাদের কাছে কখনো সহায়তা চাওয়া হয়নি। এটা মূলত সিরীয় সেনাদের দায়িত্ব ছিল, আমাদের নয়। সিরিয়াও তা ভাবেনি, কারণ এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু ছিল। আসাদবিহীন সিরিয়ার প্রতি তেহরানের আচরণ কেমন হবে জানতে চান সাংবাদিকরা। জবাবে আরাকচি বলেন, ইরান, ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিষয়ে দেশটির নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে তাদের অবস্থান। তাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে আমাদের আচরণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিষয়ে তাদের নীতি, সিরিয়ার শিয়াদের প্রতি তাদের আচরণ, ইহুদি রাষ্ট্র এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কতটুকু দূরত্ব রাখে, এসব গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে ইরান, রাশিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাঁটি সিরিয়া। দেশটিতে বাশার আল আসাদের 2 যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসানকে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম টার্নিং পয়েন্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমায়েদ মসজিদ প্রাঙ্গণে তাকে ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। রোববার বাশারের পতনের খবরের নিশ্চিতের পর দামেস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন জোলানি। সেই সময়ে যান উমায়েদ মসজিদে। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ওই মসজিদে 2 ঈদের নামাজ আদায় করতেন আসাদ পরিবার। রোববার সেখানে মাগরিবের সালাত আদায় করেন জোলানি। তাকে এক নজর দেখতে ভিড় করেন সমর্থক অনুসারীরা। উপস্থিত সবার উদ্দেশ্যে ছোট ভাষণও দেন বিদ্রোহী এই নেতা। বলেন, ইরানের আকাঙ্ক্ষা পূরণে ব্যবহার করা হতো সিরিয়াকে, আর সেই সুযোগ করে দিয়েছেন বাশার আল আসাদ। মামলা মোকদ্দমায় হেনস্থার পরও জো বাইডেনের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্র পরিচালনায় আগামী 4 বছরের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন বর্তমান সরকারের মতো আর মার্কিন সহায়তা পাবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। কেমন হবে ডোনাল্ড ট্রাম্পের আগামী 4 বছরের পরিকল্পনা? হোয়াইট হাউসে ফিরে কি কাজ করবেন আগে? মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়ার সাক্ষাৎকারে তারই এক বিশাল ফিরিস্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বরাবরের মতোই জোর দিয়েছেন অভিবাসন ইস্যুতে কড়াকড়ির ওপর। জানিয়েছেন, এখন থেকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ বাতিলের চিন্তা করেছেন তিনি। নিজ দেশে ফিরতে হবে অবৈধ অভিবাসী ও তাদের সন্তানদের। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শীঘ্রই এর সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোনো অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি প্রক্রিয়ায় এসেছেন তাদের সন্তানরাও অবৈধ। আমি কোনো পরিবার ভাঙতে চাই না, তাই সবাইকে একসাথে যে দেশ থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেব। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা দেবেন। প্রতিবাদে দেশ জুড়ে হয় ব্যাপক বিক্ষোভ। এনবিসির সাক্ষাৎকারে বললেন, একই থাকবে তার অবস্থান। সাক্ষাৎকারের এক পর্যায়ে উঠে আসে ক্যাপিটল হিল কাণ্ড। 2021-এর ওই হামলার সাথে জড়িত 900-র বেশি মার্কিনীর বিচার এখনও চলমান। তাদের বিষয়ে ট্রাম্পের বক্তব্য, সাজাপ্রাপ্তদের ক্ষমার চিন্তা করেছেন তিনি। প্রতিটি কেস খতিয়ে দেখা হবে এবং খুব দ্রুত পদক্ষেপ নেব। গত 3-4 বছর ধরে তারা এমন একটা অস্বাস্থ্যকর জায়গায় বন্দী, তা বলার বাইরে। এমন জায়গার অস্তিত্বই থাকা উচিত না। এদিকে জো বাইডেনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অতীতে ফিরে যেতে চান না তিনি। আমি যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী বানাতে কাজ করব। প্রতিশোধ সাফল্যের মধ্য দিয়েই নেওয়া সম্ভব। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জ্বালানি সহ অর্থনৈতিক খাতে আরও নতুন নির্দেশনার কথা জানান রিপাবলিকান নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন সহায়তা লাভের আশা কমাতে হবে ইউক্রেনকে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। নৌ মহড়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে চীন তাইওয়ানের মধ্যে। বিবৃতিতে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ানের সমুদ্র সীমায় বড় পরিসরে আয়োজিত হবে নৌ মহড়া। কোস্টগার্ড এবং নৌবাহিনী সমন্বয়ে হবে এই মহড়া। এর আগে হাওয়াই এবং গুয়াম সফর করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। সেখানে প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সাথে যৌথ সামরিক মহড়ার বিষয়ে আগ্রহ জানান তিনি। তারই প্রতিক্রিয়ায় তাইওয়ানের সমুদ্র সীমায় মহড়ার কথা জানালো চীন। দর্শক, যমুনা আইডাসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।